আবার আজকে পরমাণুর এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সমীকরণ থেকেই আবার শুরু করছি। গতদিন যদিও তোমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ পর্যন্ত গতদিন আলোচনা করছি আমরা। তো আজকে আবার একটু আলোচনা করতেছি যে ধরো একটা পরমাণুর নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন আছে, আর প্রত্যেকটা প্রোটনের চার্জ হচ্ছে ই, তাহলে জেড সংখ্যক প্রোটনের মোট চার্জ হবে জেড ই, মোট চার্জ হবে জেড ই। আর বাইরে কোনো এনতম কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনের ভর হচ্ছে এম, আর ইলেকট্রনের বেগ হচ্ছে এখানে কি ভি, আর নিউক্লিয়াস থেকে ওই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে দূরত্ব হচ্ছে আর, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান, সমান চার্জ সমান, কিন্তু বিপরীত। প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ সমান কিন্তু বিপরীত। মান হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটাই প্রোটনের চার্জ এসআই সিস্টেমে, তবে প্রোটনের চার্জটা প্লাস আর ইলেকট্রনের চার্জটা মাইনাস। ওকে, এখন নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি হবে। এই আকর্ষণ বলটা হচ্ছে আমরা গতকাল আলোচনা করছিলাম F1 ধরলাম, তাহলে F1 সমান সমান হবে কি, যে আমরা জানি কুলম্বের সূত্র অনুসারে কোন চার্জ গ্রস্ত একটা বস্তু অপর একটা চার্জগ্রস্ত বস্তুকে যদি আকর্ষণ করে, তাহলে তাদের আকর্ষণ বলটা তাদের চার্জের গুণফলের সমান। তাহলে প্রথমত হচ্ছে ধরি নিউক্লিয়াসের চার্জটা Q1 আর ইলেকট্রনের চার্জ হচ্ছে Q2, আর আকর্ষণ বলটা তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বটা হচ্ছে আর, আর এর হচ্ছে কি বর্গ আর স্কয়ার, আর স্কয়ারের কি ব্যস্তানুপাতিক, আর এখানে কুলম্বের ধ্রুবক আসে সি। গতদিন আমরা আলোচনা করছিলাম কুলম্বের ধ্রুবক সি এর মান সিজিএস সিস্টেমে 1, তাহলে এখানে 1 বসাই দিলে আসলে সি এর দরকার নেই। তাহলে F1 সমান সমান কত হবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সি এর মান 1, Q1 হচ্ছে জেডি, আর কিউ হচ্ছে Q2 হচ্ছে ই, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব আর, তাহলে আর স্কয়ারের কি বর্গের ব্যস্তানুপাতিক সমান সমান হচ্ছে জেড ই স্কয়ার ডিভাইডেড বাই কি আর স্কয়ার। এটা মাথায় রাখো, এটা ধরো আমাদের 1 নং সমীকরণ। আচ্ছা, আবার হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এমভিআর, এটা আমরা জানি। এখানে কৌণিক বেগে যদি কি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করে, তাহলে ঘূর্ণনজনিত একটি কেন্দ্র বিমুখী বল লাভ করে। এই কেন্দ্র বিমুখী বল F2 সমান সমান হবে তোমার এম ভি স্কয়ার ডিভাইডেড বাই কি আর। এটা হচ্ছে ইলেকট্রনের বৃত্তাকার পথে কৌণিক বেগের কারণে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য যে বল লাভ করে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে যেহেতু রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কেন্দ্রমুখী বল বা আকর্ষণ বলটা এখানে কেন্দ্রমুখী বল, ইলেকট্রন কেন্দ্রের দিকে নিজেকে কি কেন্দ্রের দিকে যেতে চায় নিউক্লিয়াসের আকর্ষণের কারণে, তাহলে এটা কেন্দ্রমুখী বল। আর ঘূর্ণনজনিত কেন্দ্র বিমুখী বল দুইটাই পরস্পর কি সমান। এটা রাদারফোর্ডের পরমাণু মডেলে ছিল, কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। তাহলে এই দুটা বিষয় যদি তোমাদের গতদিনও আলোচনা করছি জানা আছে, তাহলে নিউক্লিয়াসের বাইরে একটি ইলেকট্রন আছে, ইলেকট্রনের চার্জ ই, ইলেকট্রনটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কৌণিক বেগে আবর্তন করছে। কুলম্বের সূত্র অনুসারে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল বা কেন্দ্রামুখী বল হচ্ছে জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার।
আর ভি কৌণিক বেগে ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। আর যেহেতু কেন্দ্রামুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান, তাহলে F1 আর F2 পরস্পর সমান হবে। এখান থেকে দেখো যে জেড স্কয়ার বাই আর স্কয়ার সমান সমান এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। আর আর কাটা গেলে এ পাশে থাকে কি জেড স্কয়ার ডিভাইডেড বাই আর, আর এ পাশে থাকে এম ভি স্কয়ার। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখি। 3 নং সমীকরণটা একখানে লিখে রাখো, পরবর্তীতে কাজে ব্যবহার করবো আমরা। যে এম ভি স্কয়ার ইকুয়াল হচ্ছে জেড স্কয়ার ডিভাইডেড বাই আর, আর জেড স্কয়ার ডিভাইডেড বাই আর সমান সমান কি এম। আর এই যে ভি এর মান আমরা কৌণিক ভরবেগের সমীকরণ থেকে বসাই দেব। কেউ কিছু বলতেছো? আচ্ছা সবাই দেখো, এখানে এম ভি আর ইকুয়াল আমরা জানি এন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। এটা রাদার বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য ছিল যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল এন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই হয়। তাহলে ভি ইকুয়াল দ্বারা এন এইচ ডিভাইডেড বাই কি টোয়াইস পাই এম আর, টোয়াইস পাই এম আর। এখন খেয়াল করো যে এইখানে যদি আমরা এই যে ভি স্কয়ারের জায়গায় এখানে যদি ভি এর মানটা বসাই এনএইচ ডিভাইডেড বাই কি টোয়াইস বাই এম আর বসানোর পর এটার উপর হোল স্কয়ার। এখন ক্যালকুলেশন যদি করি তাহলে এইদিকে থাকে জেড স্কয়ার ডিভাইডেড বাই কি আর, এখান থেকে খেয়াল করো সবাই, আর এখানে এম থাকে, আর কি থাকে এখানে এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইডেড বাই কি 2 এর উপর স্কয়ার পাই এর উপর স্কয়ার, তাহলে 4 পাই স্কয়ার এম এর উপর স্কয়ার আর এর উপর স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার। ওকে, আচ্ছা খেয়াল করো এখানকার একটা এম এখানকার একটা এম ক্যান্সেল হলে নিচে থেকে এম, এখানকার একটা আর এখানকার একটা আর ক্যান্সেল হলে কি একটা থেকে আর। তাহলে এখন এই আর কে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে আর সমান সমান কি দাঁড়ায়, আর কে সমীকরণে এই পাশে নিয়ে আসতেছি, উপরে থাকে এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইডেড বাই কি 4 পাই স্কয়ার এম। আর এই জেড স্কয়ার কে আমরা এইদিকে নিয়ে আসতেছি, তাহলে থাকে জেড ই স্কয়ার। এটাই হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ, যে আর সমান সমান দাঁড়াবে এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার। এটা হচ্ছে কোন কক্ষপথের বা এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ। হ্যাঁ, এখানে যদি এন এর মান 1 হয় তাহলে 1 নং কক্ষপথের ব্যাসার্ধ কি দাঁড়াবে আর 1 সমান সমান এন এর জায়গায় হবে 1, তাহলে 1 এর স্কয়ার মানে কি 1 এই হয়, তাহলে শুধু থাকে এইচ স্কয়ার ডিভাইডেড বাই কি থাকে 4 পাই স্কয়ার এম থাকে জেড ই স্কয়ার। এখন যদি হাইড্রোজেন পরমাণু হয়, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা জেড এর মান হচ্ছে 1, তাহলে এটা জেড 1 হলে এখানে থাকবে কি এইচ স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এম ই স্কয়ার। এইখানে একটা বিষয় মনে রাখবে, এই সমীকরণ ব্যবহার করে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই সিজিএস সিস্টেমে সবার মান বসাতে হবে। এইচ এর মান সিজিএস সিস্টেমে, কারণ আমরা কুলম্বের ধ্রুবকের মান ওখানে সিজিএস সিস্টেমে বসাইছি। এম এর মান ইলেকট্রনের ভরের মান সিজিএস সিস্টেমে, ইলেকট্রনের চার্জের মান সিজিএস সিস্টেমে বসাতে হবে। আর এই মানগুলো বসালে সিজিএস সিস্টেমেই যদি বসাই আর1 অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এটা সমান সমান আসে 0.529 ইন্টু 10⁻⁸। এটা কি আসবে সেন্টিমিটার। এটা মাথায় রাখো, এটা কনস্ট্যান্ট মান হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে বলা হয় বোর ব্যাসার্ধ। বোর
ব্যাসার্ধ, এটাকে অনেক সময় আলফা নট দ্বারা প্রকাশ করা হয়, আলফা নট, অথবা এ নট দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে বোর ব্যাসার্ধ মানে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটার মানটা কনস্ট্যান্ট মান মুখস্থ করে ফেলতে হবে, 0.529 × 10⁻⁸ সেন্টিমিটার, অথবা এটাকে অ্যামস্ট্রং এ যদি আমরা বলি 0.529 অ্যামস্ট্রং, কারণ 10⁸8 সেন্টিমিটার সমান 1 অ্যামস্ট্রং। তাহলে 0.529 অ্যামস্ট্রং হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে অনুরূপভাবে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করা যাবে, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করা যাবে, এরকম এন এর মান বসায়ে বিভিন্ন কক্ষপথের মান ব্যাসার্ধের মান আমরা বের করতে পারবো। ওকে, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। সমস্যা নাই। তাহলে আমরা এরপর চলে যাব হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, mz এর মানগুলো স্যার কিভাবে পাবো? এন এর মান কোন কক্ষপথে ইলেকট্রন আছে তার উপর নির্ভর করবে। যদি বলা থাকে যে ইলেকট্রনটা 5 নং কক্ষপথে আছে, তাহলে এন এর মান হবে 5। এনটা হচ্ছে কক্ষপথ সংখ্যা, কোন কক্ষপথে আছে। স্যার স্যার n এর মান না স্যার, m এর মান, m আর z এর মান। ও, এমটা তো হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত? ও আচ্ছা স্যার, আচ্ছা বুঝছি স্যার, বুঝছি। আর জেড হচ্ছে স্যার বুঝছি পারমাণবিক স্যার। সংখ্যা। এখন মৌলটা যদি সোডিয়াম হয় পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, লিথিয়াম হলে পারমাণবিক সংখ্যা 3, এরভাবে বসাই দিতে হবে। ওকে, আমার মনে হয় বুঝছো ওকে সবাই। স্যার। এখন আমরা চলে যাব হচ্ছে এন-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তির মান নির্ণয়ের সমীকরণে। তাহলে এন-তম কক্ষপথের ইলেকট্রনের শক্তির মান নির্ণয়ের সমীকরণটা আমরা যাওয়ার আগে একটু কাজ করে নিই ছোট। এই যে এখানে এটা দেয়া আছে যে হাইড্রোজেনের এন-তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ হচ্ছে এটা। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ r1 = hc² 4π² n e², এটার মান হচ্ছে 0.529 × 10⁻⁸ সেন্টিমিটার। আর n-তম কক্ষপথের ব্যাসার্ধ যেহেতু হয়, এখানে খেয়াল করে একটা বিষয়, তাহলে n-তম কক্ষপথের ব্যাসার্ধের এই সমীকরণটাকে আমরা একটু যদি ভেঙে লিখি এভাবে লিখতে পারবো। সবাই খেয়াল করো, এটা হচ্ছে সমীকরণটা, বা এটা হচ্ছে সমীকরণটা, খেয়াল করো। এখানে rn = ধ্রুবক গুলোকে আমরা আলাদা করে নিচ্ছি, h² 4π² m আর e², এগুলো হচ্ছে ধ্রুবক। এখানে চলক হচ্ছে দুইটা যেগুলো পরিবর্তন হয়, n এর মান আর z এর মান পরিবর্তন হতে পারে। তাহলে h² / 4π² m² × n²/z, এই n² আর z এই দুটো হচ্ছে চলক। তাহলে এখানে এটা হচ্ছে পুরাটাই ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হিসেবে ধরছি। তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.529 × 10⁻⁸ সেন্টিমিটার, অথবা 0.529 অ্যামস্ট্রং। তাহলে এইখানে এটার পরিবর্তে আমরা r1 বসাচ্ছি ইনটু n² / z। এখন r1 এর মান সবসময় এটা, তাহলে এটা সমান সমান লেখা যায় কি 0.529 × 10⁻⁸ ইনটু n² / কি z। তাহলে এটাই হবে কোন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সহজ সমীকরণ, যে এখানে n এর h এর মান বসাতে হবে না, m এর মান বসাতে হবে না, e এর মান বসাতে হবে না, 4π, এগুলো সব হিসাব নিকাশ করেই এটা আসছে সিজিএস সিস্টেমে। তাহলে এককটা হবে এখানে কি সেন্টিমিটার এককে, আর এর মান যেটা পাবো সেটা সেন্টিমিটার এককে সিজিএস সিস্টেমে। শুধু পরমাণুর কক্ষপথের নাম্বারটা আর পারমাণবিক সংখ্যা বসাই দিয়ে আমরা সহজে কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবো এই সমীকরণের সাহায্যে। এই সমীকরণটা কি সবাই বুঝছো? তাহলে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ কি দাঁড়ালো 0.529 × 10⁻⁸ ইনটু n²/z সেন্টিমিটার এককে। তাহলে সহজ সমীকরণ। একবারে যদি তোমাদেরকে বলা হয় যে লিথিয়াম পরমাণুর 3 নং কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে 3 নং কক্ষপথ মানে n এর মান হচ্ছে কি 3, আর যেহেতু লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে z এর মানও হচ্ছে কি 3। তাহলে তার লিথিয়াম পরমাণুর কক্ষপথের 3 নং কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, যে r3 সমান কি স্যার লিথিয়াম পরমাণুর 3 নং কক্ষপথ আছে? 529 ×
10 টু দি পাওয়ার মাইনাস 8 ইনটু উপরে হচ্ছে 3 এর উপর স্কয়ার মানে কি 9 আর নিচে হচ্ছে 3, এটা দিয়ে এটাকে ক্যালকুলেশন করলে 3 হবে। তার মানে এই সংখ্যাকে 3 দ্বারা গুণ করলেই আমরা লিথিয়াম পরমাণুর 3 নং কক্ষপথের ব্যাসার্ধ পাচ্ছি। সমীকরণের ব্যবহারটা বুঝছো কি? স্যার ওই যে একজন কোশ্চেন করলো, ওর কোশ্চেনের অ্যানসারটা একটু। হ্যাঁ বলো, কোশ্চেন শুনি নাই। স্যার লিথিয়াম পরমাণুর 3 নং কক্ষপথ আছে? এর আগে তোমাদেরকে কি বলা হয়েছিল কোন পরমাণুতে অসংখ্য শক্তি স্তর আছে? 3 4 5 6 অসংখ্য। কতটা শক্তি স্তর আছে কোন পরমাণুতে এটা আমরা জানি না, অসীম সংখ্যক শক্তি স্তর। ওকে, তবে Okay, sir. লিথিয়ামের হ্যাঁ ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়ায় 1s2 2s1। তার মানে এর কি 2p নাই? 2p আছে, 2p ফাঁকা আছে। 3s 3 নং শক্তি স্তর ফাঁকা, 4 নং শক্তি স্তর ফাঁকা, 5 নং শক্তি স্তর ফাঁকা, এরকম। তাহলে উপরের শক্তি স্তর গুলো ফাঁকা, শুধু এই দুটা উপশক্তি স্তর ইলেকট্রন থাকবে আর কি, ইলেকট্রন থাকবে। বোঝা গেছে? ওকে স্যার, গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণটা আমরা এই সমীকরণটা সরাসরি ব্যবহার না করে যে সমীকরণটা বললাম ওটাই ইউজ করব। এই যে r1 * n²/z, r1 এর মান বসাই দিয়ে সমীকরণটা আরো যদি মাথায় রাখো তাহলে আরো সহজ হয়ে যাবে। যে 0.529 * 10 টু দি পাওয়ার -8 n²/z, এটা মনে রাখবা। আর n সমান এটা। আচ্ছা সবাই এখন নিচে দেখো, n তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি সমান সমান ইলেকট্রনের গতিশক্তি প্লাস ইলেকট্রনের স্থিতিশক্তি। ইলেকট্রনের গতিশক্তি আর স্থিতিশক্তি গতদিন একটু আলোচনা করছিলাম যে ইলেকট্রনের মোট শক্তি ইটি টোটাল এনার্জি সমান সমান ইকে প্লাস কি ইপি পটেনশিয়াল এনার্জি। তাহলে ইকে হচ্ছে ইলেকট্রনের বেগ হচ্ছে ভি আর ভর হচ্ছে এম। তাহলে ই কেটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এটা হবে কি হাফ mv² প্লাস ওই ইপি গতদিন নির্ণয় করে বলছিলাম যে ইপির মানটা আপাতত মুখস্থ করে রাখবা। ইলেকট্রনের বিভব শক্তি হচ্ছে -jdr/r, বিভব শক্তি হচ্ছে -jdr/r। এটা গত লেকচারটাতে একটু আমি ডিটেইলস আলোচনা করছিলাম। এখন সমস্যা হচ্ছে ইন্টিগ্রেশনের ইনিশিয়াল প্রাথমিক জিনিসগুলো তোমাদের জানা নাই, এ কারণে একবারে শেষ লেভেলের একটা বিষয় হচ্ছে নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টিগ্রেশন করা। তাহলে প্রথমে জিনিসগুলো যদি তোমরা জানো তাহলে নির্দিষ্ট সীমার ইন্টিগ্রেশন গুলো পারবা। গতদিন যেটা দেখাইছি একবার প্রথম দিন দেখছো বলে একটু তোমাদের কাছে জটিল মনে হয়েছে। প্রথমে সূত্রগুলো যদি ব্যবহার করতে থাকো, যদি ওগুলো কি 3-4টা চ্যাপ্টার ইন্টিগ্রেশনের করে ফেলো, দেখা যাবে ওই বিষয়টা সহজ। তো আপাতত তোমরা এটা কি মুখস্থ করে ফেলবা -jdr/r, এটা ইপির মান। আর এই সমীকরণ উপপাদন করার দরকার নাই, কাজে মুখস্থ করার দরকার নেই, জাস্ট মাথায় রাখো যে -jdr/r এটা হচ্ছে ইলেকট্রনের স্থিতিশক্তি। তাহলে ই সমান সমান হচ্ছে হাফ এম। ওই যে তোমাদেরকে একটা আমি 3 নং সমীকরণ দিছিলাম, 3 নং সমীকরণ দিয়েছিলাম। 3 নং সমীকরণে এইখানে এটা এমটা হবে না, এমটা হবে না, যে mv² সমান সমান হচ্ছে jdr/r। এটা মাথায় আছে, মনে রাখতে বলছিলাম, মাথায় রাখো। এই 3 নং সমীকরণ উপরে লিখে দিছিলাম, mv² সমান সমান j² কি আর। ওই যে যেখানে আমরা কি ভি এর মান বসাইছি, ওই বোরের কৌণিক ভরবেগের সমীকরণ থেকে আমরা কি বসাইছি, এখানে বসাই ওই যে কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ বের করছি। তাহলে এটা 3 নং সমীকরণ থেকে পাই। তাহলে mv² সমান সমান হচ্ছে jdr/r প্লাস এটা হচ্ছে -jdr/r। তাহলে এখানে এমটাও হবে না, এম এই এম আর এই এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই এম আর এই এম ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে mv² = jdr/r, এটা আমরা ডাইরেক্ট বসাবো এখানে। তাহলে খেয়াল করো, এখানে v² এর মান বসাচ্ছে, v² এর মান jdr/rm বসাচ্ছে। এটা না বসায় আমরা ডাইরেক্ট mv² এর মান বসাবো j²/r। এই এম ক্যান্সেল, ওকে, প্লাস -jd²/r। তাহলে হাফ jd²/r - jd²/r। তাহলে এটা দাঁড়াচ্ছে কি
সবাই একটু খেয়াল করো যে জেড স্কোয়ার বাই আর থেকে যদি হাফ জেড স্কোয়ার বাই আর বিয়োগ করা হয় তাহলে থাকবে কি হাফ জেড স্কোয়ার বাই আর, তাহলে এর সামনে মাইনাস হবে, অর্থাৎ এটাকে যদি আমরা কি ধরি জেড স্কোয়ার বাই আর যদি কমন নাও, এখানে বিষয়টা আরেকটু দেখো, জেড স্কোয়ার বাই আর যদি কমন নাও, যে এটা সমান সমান কি জেড স্কোয়ার বাই আর কমন নিচ্ছ, তাহলে থাকে কি প্রথমে থাকে হাফ, হাফ মানে কি পয়েন্ট, আচ্ছা হাফেই লিখলাম 0.5, আচ্ছা মাইনাস এখানে থাকে কি এর সামনে সহগ হচ্ছে 1, তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে -0.5, তাহলে এটা হচ্ছে -0.5 জেড স্কোয়ার বাই আর। এখন এখানে আমরা আর এর মানটা যদি বসাই, আর এর মানটা মুখস্থ করবা এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। তাহলে এখানে বসানোর পর যদি ক্যালকুলেশন করি তাহলে 4 পাই স্কোয়ার সমান সমান কি হয় মাইনাস হাফ ইন্টু কি জেড স্কোয়ার গুণন, এটা যদি এটা উপরে ইয়া করলে গুণ করলে কি হয় নিচেরটা উপরে যায়, তাহলে 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকবে এন স্কোয়ার এইচ স্কোয়ার। খেয়াল করো তাহলে এই 2 দ্বারা 4 কে কাটলে উপরে থাকে 2, তাহলে এখানে থাকবে কি 2 পাই স্কোয়ার আর এম এই জেড ই স্কোয়ার আর এই জেড স্কোয়ার গুণ করলে হবে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, তাহলে উপরে থাকে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 আর নিচে থাকে এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে আমরা কোন কক্ষপথের শক্তির সমীকরণ পেয়ে গেছি, কোন কক্ষপথের এন তম কক্ষপথের শক্তির সমীকরণ হবে ইএন সমান সমান -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে এন তম কক্ষপথে ইলেকট্রনের শক্তির সমীকরণ, এন তম কক্ষপথে ইলেকট্রনের শক্তির সমীকরণ। ওকে, আচ্ছা এই সমীকরণটা সবাই বুঝছো উপপাদন পর্যন্ত? यस স্যার। আচ্ছা তাহলে এখন খেয়াল করো যে এন তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি সমীকরণ হচ্ছে ইএন সমান সমান -2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কয়ার এইচ স্কয়ার। মুখস্থ করে ফেলো। এখন হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কি হবে, তাহলে এন এর জায়গায় এখানে কি এন এর জায়গায় এখানে হচ্ছে 1, E1 সমান সমান -2 পাই স্কয়ার এম জেড এর মান হচ্ছে 1, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের জন্য পারমাণবিক সংখ্যা জেড সমান সমান হচ্ছে কত 1, তাহলে যদি কি কার্বন হইতো তাহলে জেড এর মান হইতো 6। আর এখানে প্রথম কক্ষপথের জন্য এন এর মান কি, প্রথম কক্ষপথের জন্য এন এর মান হচ্ছে 1, তাহলে ওই জেড আর এন বাদ দিয়ে -2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কয়ার, এগুলোর মান সবগুলো সিজিএস সিস্টেমে আমরা বসাবো, সবগুলোই সিজিএস সিস্টেমে বসালে দেখা যায় মানটা আসে ক্যালকুলেশন করলে -2.176 ইন্টু 10 টু দি পাওয়ার 11 আর্ক। সিজিএস সিস্টেমের শক্তির একক হচ্ছে আর্ক। আচ্ছা এখানে এইচ এর মান সিজিএস সিস্টেমে মান কত, দু একজনকে জিজ্ঞেস করি, রাকু বলো প্লাঙ্কের ধ্রুবকের সিজিএস সিস্টেমে মান কত? স্যার সঠিকটা মনে নেই স্যার। এই গাধা, এই স্যার 6 সঠিকটা পয়েন্ট মনে দাঁড়াও, রাকুকে একটু বকতে দাও। যদি মনে না থাকে পরীক্ষার হলে মনে না থাকলে আরেক সমস্যা, এই মানগুলো তোমাদের 5টা জিনিস মনে রাখতে বলছি, মাথায় রাখবা, যেটা ফিজিক্স কেমিস্ট্রি জি ম্যাথ স্যার। বায়োলজি যে কোনোটাই, সংজ্ঞা সূত্র সমীকরণ সংকেত, তাহলে কেমিস্ট্রিতে সংকেত আছে, অন্য সাবজেক্টেও সংকেত আছে, এই সংকেতগুলো মাথায় রাখতে হবে। আর গুরুত্বপূর্ণ ধ্রুবক মান মুখস্থ করতে হবে। প্রথম একটা পৃষ্ঠায় দেখো পিডিএফ ফাইলের প্রথম পৃষ্ঠায় এই মানগুলো দেয়া আছে, মুখস্থ করতেই হবে, না করলেই হচ্ছে কি দুর্বলতা থাকবে, তারপর হচ্ছে কাজ করতে গিয়ে সমস্যা হবে, সময় বেশি লাগবে, দেখবে যে মানটা দেখতেছো আবার কাজ করতেছো সময় বেশি লাগবে। তো নেক্সট দিন থেকে এই গুরুত্বপূর্ণ মানগুলো অবশ্যই সবার জন্য মুখস্থ থাকে। হ্যাঁ বলো। ওকে স্যার। মানটা বলো।
Sir, 6.626 into 10 inverse 27 arg. 6 to 6 into 10 inverse 27 আর Arg. তাহলে আর প্লাঙ্কের ধ্রুবকের এই মানটা আমরা এখানে বসাচ্ছি। আচ্ছা, এম এর মান সিজিএস সিস্টেমে এবার কি কে বলবা, কে আছো আর সাথে? মাসুম বলো, ইলেকট্রনের ভরের মান সিজিএস সিস্টেমে বলো। মাসুম, স্যার আমি কালকে ক্লাসটা করে নিই স্যার, এই মাঝখানে কালকের দুটো ক্লাস ক্লাস না, করে নিই। 9-এই পড়ছো ইলেকট্রনের ভর। মাসুম স্যার চুপ করে থাকো না, ইলেকট্রনের ভর। জি স্যার। স্যার আচ্ছা ওকে স্যার বলতে 9 দাও, এটা ইলেকট্রনের ভরের জন্য আগের লেকচারের দরকার নাই, ক্লাস 9-এ পড়ছো। হ্যাঁ বলো, সাদিয়া বলো, সাদিয়া বলো। হ্যালো সাদিয়া, স্যার মনে এই মনে না থাকলে আরেক সমস্যা, মনে স্যার আমি রাখতে বলি হবে। আচ্ছা দাঁড়া, 9.110 into 10 inverse 28. হ্যাঁ সবাই একটু দেখো, এটা আর হারাবে না, কারণ ইলেকট্রন নিয়ে কাজ করতেই হবে যতদিন সায়েন্সে থাকবা। তাহলে 9.11 into 10 to the power minus 20 কি 8 28. গ্রাম। হ্যাঁ এসআই সিস্টেম হলে এটাকে 1000 দ্বারা ভাগ করে কেজি করে নেব, তখন হবে -31 কেজি। ওকে, আর ইলেকট্রনের চার্জের মান সিজিএস সিস্টেমে কত বলছিলাম মাথায় আছে তোমাদের? জুবাইর বলো, জুবাইর বা শুক্র স্যার বলো, আরেকবার কোশ্চেন করুন। ইলেকট্রনের চার্জের মান সিজিএস সিস্টেমে কত? ইলেকট্রনের চার্জের মান মনে আছে কারো? স্যার স্যার Sir, 1.9 into 10 to the power minus 19 না ওই মানটা ওখানে ভুল আছে। ওটা তো কুলম্ব স্যার। স্যার হ্যাঁ, স্যার কুলম্ব। স্যার চার্জের মান স্যার -4.8 into 10 to the power minus 10 গ্রাম। স্যার কিছু বোঝা যাচ্ছে না। এই স্যার -4.8 সবাই কথা বলো না। -4.8 into হ্যাঁ -4.8 into 10 to the power 10 to the power minus Minus 10 -10, এটার একক কি? ইলেকট্রনের গ্রাম। চার্জের সিজিএস একক হচ্ছে ইএসই, Elec- ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। সবাই মুখস্থ করো, এই মান যদি মুখস্থ না পাই নেক্সট দিন তাহলে কিন্তু শাস্তি দেব, এখন ডিজিটাল শাস্তি হবে, ওকে স্যার। বুঝছো? অনলাইনে শাস্তি। হ্যাঁ ডিজিটাল শাস্তি, দেখা যাবে ওয়েটিং রুমে রেখে দেবো, ঢুকতে দেবো না, 5 মিনিট পর ক্লাসে ঢুকতে দেবো, বুঝছো কি? ক্লাসের ওয়েটিং রুমে ক্লাস রেখে দেবো। করতে হবে স্যার। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, তাহলে ইলেকট্রনের চার্জের মান মুখস্থ করতে হবে। এই জিনিসগুলো আমাদের বারবার কাজে লাগবে, মুখস্থ না থাকলে দেখে দেখে কাজ করা অনেক সমস্যা। -4.8 into 10 to the power -10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর একটা সিজিএস সিস্টেমের মান হচ্ছে 1.6, ওখানে উপরে পিডিএফ ফাইলটাতে এটা ভুল দেয়া আছে, আমার আপাতত সফটওয়্যারের সমস্যা, ওটাকে আমি এডিট করতে পারতেছি না। তাহলে -1.6 into 10 to the power -19 কুলম্ব, এটা হচ্ছে এসআই সিস্টেমে একক। এসআই সিস্টেমে হচ্ছে কি ইলেকট্রনের চার্জের মান। তাহলে আমরা সিজিএস সিস্টেম কেন ব্যবহার করতেছি? কারণ সমীকরণটা উৎপাদনের সময় আমরা কুলম্বের ধ্রুবকের মান সিজিএস সিস্টেমে ব্যবহার করছি। ওকে, সবাই কি বুঝছো এটা? তাহলে এই মানগুলো যদি এখানে Yes, sir. বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই মানটা আসবে -2.176 into 10 to the power -11 আর্ক। এই মানটাও মুখস্থ করতে হবে, কারণ এটাও কনস্ট্যান্ট মান, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি। এই মানটাকে যদি মুখস্থ থাকে, এই যে দেখো সমীকরণটাকে ইএন সমান সমান আমাদের কি -2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কয়ার, জেড স্কয়ার আর এন স্কয়ার এখানে হচ্ছে কি চলক, ভেরিয়েবল, আর এগুলো সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখন -2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কয়ার, এটা পুরাটাই সমান সমান আমরা লিখতে পারি E1, এখানে মাইনাসটার দরকার নেই, এটা পুরাটা সমান সমান হচ্ছে E1, এখানে মাইনাসটার দরকার নেই, এটা খেয়াল করো। E1 সমান সমান জেড স্কয়ার ডিভাইডেড বাই এন স্কয়ার। এখন আসো E1 এর মানটা আমরা এখানে বসাই দেব, তাহলে
2.176 into 10 to the power minus 11 into z square divided by কি n square। তাহলে এটা হবে আমাদের কোন কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সমীকরণ, যেখানে তোমাদের আর এই মানগুলো বারবার ব্যবহার করে ক্যালকুলেশন করার সময় ভুল হতে পারে। এই ভুলটা যেন না হয়, তোমরা এই জন্য ইলেকট্রনের শক্তির সমীকরণ নির্ণয়ের জন্য এই সমীকরণটা ব্যবহার করবে, এবং মান হবে কি আর এককে নির্ণয় হবে। তাহলে মাইনাস 2.176 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই কি এন স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রনের কোন কক্ষপথে শক্তি নির্ণয়ের সমীকরণ। এখন তোমাদেরকে যদি বলা হয় যে হিলিয়ামের 5 নং কক্ষপথে যদি একটা ইলেকট্রন শক্তি শোষণ করে যায়, তাহলে ওই 5 নং কক্ষপথে ইলেকট্রনের শক্তি মান কত হবে? তাহলে হিলিয়ামের একটা ইলেকট্রন শক্তি শোষণ করে মনে করো 5 নং কক্ষপথে গেছে, 5 নং কক্ষপথ। তাহলে এর ইএন সমান সমান এর ক্ষেত্রে কি আসবে? তাহলে 5 নং কক্ষপথের জন্য এন এর মান 5 মাইনাস 2.176 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু এই যে জেড স্কোয়ার এর মান হিলিয়ামের জন্য কি 2, 2 এর উপর স্কোয়ার মানে 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার মানে কি 5 নং কক্ষপথ যেহেতু এন এর মান 5, 5 এর উপর স্কোয়ার মানে কি 25। ক্যালকুলেশন করে মান বলো। স্যার মাইনাস 3.48 ইন্টু 10 ইনভার্স 12 মাইনাস 48 3.48 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 12 12। এককটা আসবে কি আর্ক। তাহলে ইলেকট্রনের হিলিয়ামের 5 নং কক্ষপথে যদি ইলেকট্রন থাকে তার শক্তি হবে এটা। মান নির্ণয়ের বিষয়টা বুঝছো? আর যদি তোমরা 2 পাই স্কয়ার m is e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a স্কয়ার h স্কয়ার এই মানগুলো বসায় ক্যালকুলেশন করতে অনেক ঝামেলা আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা আগেই করে রাখছি। আগেই যেহেতু ক্যালকুলেশন করা আছে, ওই মানটা বসায় দিয়ে ক্যালকুলেশন করাটা কি সহজ হবে। তাহলে এই মানটা মুখস্থ করলে তোমরা দেখা গেল যে পরবর্তীতে এই মানগুলো প্রয়োগ করে ক্যালকুলেশন করার হাত থেকে বেঁচে যাবে। সবাই বুঝছো কি? কারো সমস্যা আছে? জি স্যার। তাহলে কারো সমস্যা নাই। ওকে, আমরা গাণিতিক সমস্যা এখানে দেখো, হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় শক্তি স্তরের কোন ইলেকট্রনের শক্তির মান কত হবে? তাহলে এটা তো আমরা বের করতে পারি খুব সহজেই। তোমরা 1 মিনিটের মধ্যে বের করে বলো যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে কোন ইলেকট্রনের শক্তির মান কত হবে? কত আসে? স্যার মাইনাস 5.44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। 5.44 into 10 inverse 12. এত কি আর্ক? আর এই আর্ক কে জুলে কনভার্ট করে বলো তো কত হয়? জুলে কিভাবে কনভার্ট করবা? স্যার 10 to the power 7 দিয়ে গুণ করে। স্যার 10 ইনভার্স হচ্ছে 19 আসবে। তাহলে গুণ না ভাগ? So minus 5.44 into 20 inverse 19. 19 সেটা কি 19 আসবে। গুণ করছো না জুল। ভাগ করছো? ভাগ করছে স্যার। ভাগ করতে করতে হবে। হবে। আর্ক এই খেয়াল করো 1 জুল ইকুয়াল 10 টু দি পাওয়ার কত 7 আর্ক। তাহলে জুল বড় আর্ক ছোট, তার মানে 1 আর্ক সমান সমান আমরা কি লিখতে পারি
10⁻⁷ জুল। তাহলে এখানে 1টাকে যদি আমরা ক্যান্সেল করে দেই, বাদ দেই, তার মানে আর্গের পরিবর্তে আমরা 10⁻⁷ জুল দ্বারা এটাকে কি গুণ করতে পারি। তাহলে আর্গ শব্দটার পরিবর্তে আমরা 10⁻⁷ জুল এটা বসাবো। তাহলে -5.44 ইন্টু 10⁻⁻12, আর এর সাথে যদি 10⁻⁷ গুণ হয় 10⁻⁻19 কি হবে? জুল। এটা সবাই বুঝছো তো? জুল থেকে আর্গ থেকে জুলে কনভার্ট করার সময় 10⁻⁷ দ্বারা ভাগ অথবা 10⁻⁻7 দ্বারা গুণ, আর জুল থেকে আর্গে যাওয়ার সময় 10⁻⁷ দ্বারা গুণ হবে। ওকে, আচ্ছা এটা সবাই বুঝছো, খুব সহজ বিষয়। আচ্ছা, লিথিয়াম পরমাণু তৃতীয় শক্তি স্তরে কোন ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, এগুলা বের করছো। হিলিয়াম পরমাণু চতুর্থ শক্তি স্তরে কোন ইলেকট্রনের কম্পাঙ্ক কত হবে, এগুলা বের করছো। হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে কোন ইলেকট্রনের বেগ কত হবে, এইটা এগুলাও বের করছো। বেগের সমীকরণ কি তোমাদেরকে শেখানো হয়েছে? হয় নাই? হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে কোন ইলেকট্রনের বেগ, এটা আমরা আজকে বের করা শিখবো। ওকে, সবাই একটু খেয়াল করো এটা কিভাবে আমরা বের করব। যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে কোন ইলেকট্রনের বেগ। আচ্ছা, পরমাণুর কৌণিক ভরবেগ mvr ইকুয়াল কি? NH ডিভাইডেড বাই কি? টোয়াইস বাই। এটাতে কারো কোনো সমস্যা নাই, সমীকরণ জানা আছে। এই সমীকরণ দিয়ে আমরা ইলেকট্রনের বেগ বের করব। দুই ভাবে কাজটা করা যায়, তবে সমীকরণটাকে যদি আমরা একটু সাইজ করে নেই সহজ হয়ে যাবে। আমাদের আর এর সমান সমান জানা আছে যে এম, আচ্ছা আমরা ভি সমান সমান একবারে এই সমীকরণটা লিখি। যে ভি সমান সমান হবে কি? NH ডিভাইডেড বাই কি? টোয়াইস বাই এম আর। এখানে আর এর সমীকরণ থেকে আর এর মানটা বসা দেব। তাহলে NH ডিভাইডেড বাই কি? টোয়াইস বাই এম, আর আর এর মান হচ্ছে কত? NH স্কয়ার H স্কয়ার ডিভাইডেড বাই